সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে কোটা আন্দোলন ও সহিংসতা। হঠাৎ করে কোটা আন্দোলন, শাহবাগে ছাত্রছাত্রীরা জড়িত হলেন এবং এক দফা প্রদান করলেন কোটা প্রত্যাহারের। ভালো একটি উদ্যোগ এবং ভালো একটি কথা, এবং ছাত্রছাত্রীদের ন্যায্য একটা দাবি, কোটা প্রথা বিলুপ্ত। কোটা প্রথা বিলুপ্ত সরকার যেহেতু কোটার ছাত্রছাত্রীদের পক্ষেই 18 সালে কথা বলেছিলেন এবং সেটা নিয়ে তারা কোটা প্রত্যাহারের বিষয়ে একটা হাইকোর্টে রিট করেছিলেন এবং সেটা হাইকোর্ট পর্যন্তই ছিলেন। পরবর্তীতে 24-এ এসে সেই কোটা আন্দোলন আবার পরবর্তীতে ছাত্রছাত্রীরা শুরু করেন এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার সাথে তাদের একটা বিরোধ তৈরি হয়। সেই বিরোধটা হচ্ছে ছাত্রছাত্রীরা যখন কোটা আন্দোলনের কথা বললেন, সরকার ভাবলেন যে তারা হয়তো কোটার পক্ষেই কথা বলছে এবং কোটার নিয়ে আন্দোলন করছে এবং সেটা হবে এবং সেটাই তারা করছে। তো পরবর্তীতে যখন প্রতিদিনই একটা করে বিষয় তারা প্রতিধাবিত করছিলেন এবং একটি করে বিষয় প্রতিদিন তারা তাদের দাবি দেওয়া বৃদ্ধি করলেন, তখনই বুঝতে পারলাম যে এটা কোঠা আন্দোলন নয়, কোঠা আন্দোলনের একটা সূত্রপাত মাত্র। কিন্তু দুঃখের বিষয়, এই কোঠা আন্দোলন যে যৌক্তিকতা, সেটা সরকার বুঝতে পারলেন না এবং বুঝতে না পারার কারণে আজকে তাদের এই পরিণতি এবং এই পরিণতি তারা ভোগ করছেন। একটা পুরাতন রাজনৈতিক দল, বাংলাদেশের একটা শিল্প প্রতিষ্ঠান, আওয়ামী লীগ বাংলাদেশের একটা শিল্প প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান থেকে শত শত রাজনীতিবিদ তৈরি হয়েছেন এবং সৃষ্টি হয়েছেন। অধিকাংশ রাজনীতিবিদই এই আওয়ামী লীগ করে বা ছাত্রলীগ করে তারা পরবর্তীতে আসছেন। আমার কথা হচ্ছে যে যখন ছাত্রছাত্রীরা তাদের কোটা আন্দোলন নিয়ে শাহবাগে জড়িত হলেন, তখন সরকারের পক্ষ থেকে কোনো ব্যক্তিবর্গ তাদের সাথে সহমর্মিতা বা সহমিতা পোষণ করলেন না এবং তাদের দাবি দেওয়াটাকে মেনে যে একটা প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়াটা তারা সেইভাবে তখন মাথায় নিলেন না, তারা সেটাকে গুরুত্ব দিলেন না। গুরুত্ব যখন দিলেন না, তখন প্রতিদিনই ছাত্রছাত্রীদের সাথে সাধারণ মানুষ একত্রিত হতে থাকলেন। সেই সাধারণ মানুষ কারা? আওয়ামী লীগ যেহেতু একটি শিল্প প্রতিষ্ঠান, পুরাতন একটি দল, যে দল থেকে বাংলাদেশের স্বাধীনতা এসেছে, বাংলাদেশের ইতিহাস আওয়ামী লীগকে নিয়ে হয়েছে। বঙ্গবন্ধুর যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ এখন সেটা সেইভাবে পরিচালিত হয়নি বলে আমার মনে হয়। যদি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ পরিচালিত হতো, তাহলে আজকে এই ছোট্ট আন্দোলনটা সরকার পতনে যেত না। আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক ছিলেন, তারা কখনোই এটাকে মূল্যায়ন করেননি, কারণ তারা অতিরিক্ত সময় রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। অতিরিক্ত সময় রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে তাদের মনোবল খুবই শক্তিশালী ছিল। পক্ষান্তরে যারা বিরোধী দলে ছিলেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে ব্যর্থ হয়েছেন। যারা আওয়ামী লীগের নীতি নির্ধারক ছিলেন, তারা অবশ্যই বোঝার দরকার ছিল যে একটি বিরোধী দল বা বিরোধী দলের সাথে যারা আছেন, তারা অবশ্যই সরকারকে যে কোনো সময় বিপদে ফেলতে পারেন এবং এদেশের সাধারণ মানুষকে একত্রিত করার পরিকল্পনা তাদের থাকতে পারে এবং সেটা করে সরকারকে বিদায়ের আহ্বান জানাতে পারে।
তো যখন এই চিন্তা, তাদের চিন্তা চেতনা মাথার মধ্যে আসলেন না, তখন বুঝলাম যে এটা তারা সত্যিই বোকার স্বর্গে বসবাস করছেন। আমি 2018 সাল থেকে পার্টি অফিসে যাই না এবং মনের সাথে যুদ্ধ করেছি। আমি মনে মনে, আমি ব্যক্তিগতভাবে মনে মনে যেটা চেয়েছি বা যেটা পাওয়ার দরকার ছিল বা যা হওয়ার ছিল সেটা না হওয়ার কারণে 18 সাল থেকে পার্টি অফিসে আর যেতাম না। মনের কাছে অনেক কষ্ট লাগতো, খুব খারাপ লাগতো, কিন্তু পার্টি অফিসে যেতাম না। বঙ্গবন্ধু এভিনিউতে যাওয়া বন্ধ হয়ে গেল। ধানমন্ডিতে ধানমন্ডির নেত্রীর কার্যালয়ে যাওয়া বন্ধ করে দিলাম। আর তার কারণ ছিল একটা, সেটা হচ্ছে যে আমরা সুন্দর দেশ, মাটি ও মানুষ গড়ার জন্য বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্যই একটি চিন্তা চেতনা মাথার মধ্যে ছোটোবেলা থেকেই জন্ম নিয়েছে এবং সেই স্বপ্ন নিয়েই বড় হয়েছি এবং সেই স্বপ্নের সূত্র ধরেই জয় বাংলার স্লোগানে একত্রিত হয়েছি এবং জয় বাংলা স্লোগান দিয়েছি। যে স্বাধীনতা করতে গিয়ে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন, 3 লক্ষ মা বোনের ইজ্জত দিয়েছিলেন, সেই স্বাধীনতা এমন হওয়ার কথা নয়। দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতায়, এই ক্ষমতার মধ্যে তারা কেন জনগণের মনের ভাষাটা বুঝতে পারলেন না? কেন তারা জনগণের থেকে দূরে সরে গেলেন? এটা তো বঙ্গবন্ধু 7.5 কোটি মানুষকে একত্রিত করেছিলেন এবং 9 মাসে পাকিস্তানকে পরাজিত করে এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। এদেশ স্বাধীন হয়েছে 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। এটা অস্বীকার করার না। ইতিহাস যতদিন আছেন, বাংলাদেশ যতদিন আছেন, সেটা অন্তত আমি বলবো যে 1971-এর বিকল্প নেই এবং 1971-এই স্বাধীনতা আমরা অর্জন করেছি এবং 1971-ই আমাদের স্বাধীনতার ইতিহাস। বঙ্গবন্ধু মানে ইতিহাস, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে পতাকা, বঙ্গবন্ধু মানে সোনার বাংলা। কিন্তু যারা এই দীর্ঘ সময়ে ক্ষমতায় থাকলেন এবং ক্ষমতার বিভিন্ন সময়ে হাইব্রিড নেতা, যারা দলের জন্য কোনো কিছু চায়নি, আওয়ামী লীগ করার জন্য আওয়ামী লীগের থেকে কোনো কিছু চায়নি, দেশ মাটি মানুষের কাছে কোনো কিছু চায়নি, তারা চেয়েছে শুধু এই দেশটাকে যত সুন্দর মতো আওয়ামী লীগ নেতৃত্ব দিতে পারে এবং জনগণের সাথে মিলেমিশে কাজ করতে পারেন এবং বিশ্বের বুকে আমরা যেন বলতে পারি যে আমরা বাংলাদেশি বাঙালি, আমাদের যে সার্বভৌমত্ব, এটা আমরা আমাদের মতো রক্ষা করব, পৃথিবীর অন্য কেউ আমাদের এখানে নাক গলাতে আসবেন না। আমরা শক্তি হলেই, জনগণ শক্তি হলেই রাষ্ট্র শক্তি হবে, রাষ্ট্র শক্তি হলেই সারা পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। এটাই স্বাধীনতার প্রতিস্তম্ভ। কিন্তু এই প্রতিস্তম্ভ যখন বিনষ্ট করার জন্য 71 থেকেই এক শ্রেণীর মানুষ বীজ বুনে আছেন। এই আওয়ামী লীগের জানার দরকার এবং বোঝার দরকার ছিল যে 71-এ যে হত্যাকাণ্ড চালানো হয়েছিল এবং এদেশের মানুষের উপর গণহত্যা চালিয়ে এদেশের মানুষকে নির্মূল করার জন্য যে পরিকল্পনা করেছিলেন, সেটা 9 মাসের এদেশের মুক্তিযোদ্ধারা তাদেরকে সেটা হটিয়ে এদেশ স্বাধীন করেছিলেন, স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। তো স্বাধীনতার পতাকা উত্তোলন করলেন, স্বাধীনতা হলো, কিন্তু এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আপনারা কি ভূমিকা রাখলেন এবং কি ভূমিকা আপনাদের ছিল? নতুন করে এই স্বাধীনতার কথা কেন বলা হলো? নতুন করে এই স্বাধীনতা কোথায় থেকে আসলো? তো যখন 71-এর কিছু পাকিস্তানের সম্পদ এদেশে রেখে গিয়েছিল, সেই সম্পদগুলাই ধীরে 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 আজকে অনেক বড় একটি সম্পদে পরিণত হয়েছে। সেই সম্পদ কখনো এদেশের স্বাধীনতাকে স্বীকার করবেন না এবং এদেশের স্বাধীনতাকে মেনে নেবেন না। এটা হচ্ছে তাদের সেই জন্মলগ্ন থেকে, অর্থাৎ 71 থেকেই তাদের সেই চিন্তা চেতনা, পরিকল্পনা এবং এই দেশকে
একটি অরাজকতা এবং দেশের মানুষকে অশান্তিতে রাখার জন্য তাদের যা যা পরিকল্পনা, যা যা চিন্তা চেতনা, সব কিছুই তাদের মধ্যে বিরাজমান ছিল এবং তারা সেভাবেই সংগঠিত হয়ে আসছেন এবং সংগঠিতভাবে সেই কাজ করছেন। মামলা দিয়ে মানুষকে দমানো যায় না। হয়তো সে সমসাময়িকের জন্য সেটা হয়তো জেলখানায় রাখলেন, জেলখানায় থেকে এসে জামিনে বেরোলো, আবার যে কাজ সেই কাজই তারা শুরু করলেন, তাতে লাভ কী? আপনাদের যদি সূক্ষ্ম পরিকল্পনা এদেশের মানুষকে নিয়ে করতেন, এদেশের যারা নিবেদিত প্রাণ আওয়ামী লীগের জন্য তাদেরকে যদি মূল্যায়ন করতেন, তাহলে আজকে এই পরাধীন শক্তি কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারতেন না এবং তারা নতুন করে স্বাধীনতার পরিকল্পনা করতেন না। নতুন করে স্বাধীনতা পরিকল্পনা করার অর্থ বাংলাদেশ 1971 সালে যে স্বাধীনতা অর্জন করেছেন, দীর্ঘ সময়ে চড়াই উতরাই পেরিয়ে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য যে সংগ্রাম করছিলেন, সেই সংগ্রাম পুরোটাই আপনাদের জন্য ব্যর্থতার একটা দলিল। কারণ আপনারা শুধু হাইব্রিড তৈরি করেছেন, আদর্শবান নেতা তৈরি করতে পারেন নাই। আদর্শবান নেতা তৈরি করলে এই 15 বছরে আপনার 18 কোটি মানুষের মধ্যে অন্তত 15 কোটি মানুষ আপনাদের সান্নিধ্যে আসতেন এবং আপনাদের সাথে থাকতেন। পরাজিতরা পরাজিত হয়েই থাকতেন অথবা তারা ঘুমিয়ে যেতেন। কিন্তু আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য, বিভিন্ন ধরনের দমন নিপীড়ন, যেটা সাধারণ মানুষের কাছে মনে হয়েছে এটা জুলুম, কিন্তু আপনারা রাষ্ট্র পরিচালনার জন্য হয়তো এটা চিন্তায় ছিলেন যে আমরা রাষ্ট্র পরিচালনা করছি এবং রাষ্ট্র যারা অপকর্ম করছে তাদেরকে দমন করার জন্য যে আইন প্রয়োগ করা দরকার সেই সব আইন আপনারা প্রয়োগ করছেন এবং দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করার দরকার আপনারা সেইগুলা করছেন। ধরে নিলাম আমি আপনারা শান্তি শৃঙ্খলা ঠিক রাখার জন্য আপনাদের যা করণীয় সেগুলো করছেন, কিন্তু সেই শান্তি শৃঙ্খলার মাঝে যে তারা বীজ বপন করে সার বিষ দিয়ে এটাকে আপনার সুন্দর চারা তৈরি করছে, যে চারা আপনার সেই 10 বছরের চারা, 10 বছরের অসংখ্য ছেলেপেলে শিবিরের সাথে জড়িত। 10 বছর, 10 থেকে শুরু, 10, 12 এসব ছেলেপেলে, অসংখ্য ছেলেপেলে, তাদের 3টা স্তর আছে, 10 থেকে 15, 15 থেকে 20 বা 25, 25 থেকে বাদ বাকি। তো যখন তারা এইটা সুসংগঠিত করছেন, আপনাদের বোঝার দরকার ছিল যে আমাদের পাশে, আমাদের বিরোধে যারা আছে তারা আপনাদেরকে সুযোগ পেলেই আঘাত আনবেন এবং এই আঘাতে সারা বাংলাদেশকে লণ্ডভণ্ড করে দিবেন। মূল কথা হচ্ছে যে এই কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে সবাই নতুন স্বাধীনতার কথা বললেন, নতুন দেশের কথা বললেন, সব কিছুই বললেন, সব কিছুই ধরে নিলাম যে আপনারা স্বাধীনতা করলেন, কিন্তু কি স্বাধীনতা করলেন? এদেশকে পুরোপুরি 50 বছর পিছিয়ে দিয়েছেন এবং আগামী 50 বছর এই সহিংসতা, এই হিংস্রতা, এই বর্বরতা চলতে থাকবে আগামী 50 বছর। আগামী এই 50 বছরের মধ্যে আমি একটা কথা বললাম, আমি আপনাদের মতো এত জ্ঞানীমান না, এই 50 বছরের মধ্যে যে হিংসে বিদেশ এই কোটা আন্দোলনের কেন্দ্র করে তৈরি করা হলো, 50 বছর লাগবে এইটাকে সামাল দিতে। সেটা যে সরকারি ক্ষমতা আসুক, বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক বা অন্য অন্য দল আসুক বা তৃতীয় পক্ষ আসুক, যে দলই আসুক, এই অরাজকতা, এই স্বাধীনতা বিরোধীরা অন্তত 50 বছর লাগবে খুব কঠিনভাবে, শক্তভাবে যদি আপনারা পর্যালোচনা করেন এবং শক্তভাবে যদি দমন করা হয়, তাও 50 বছর লাগবে আপনাদের এই সহিংসতা দূর করতে। তাহলে কি হলো হচ্ছে স্বাধীনতা 20 লক্ষ মানুষ বা 30 লক্ষ মানুষ যা করেছেন
সেটাকে অস্বীকার করা, দেশের পতাকাকে অস্বীকার করা, দেশের মানচিত্রকে স্বীকার করলেও সেটাকে অখণ্ড রাখা। এখন কথা শুনছি মাঝে মাঝে যে পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই, আর কোনো চিন্তা নাই। কি দারুণ কথা! কি জন্য স্বাধীন করা হয়েছিল এ দেশ? স্বাধীনতার কি মূল অবকাঠামো কী ছিল? স্বাধীনতা কেন করা হয়েছিল? নতুন করে কিসের স্বাধীনতা করা হলো? কতজন মানুষের বিনিময়ে স্বাধীনতা করা হলো? স্বাধীনতা কি এত সহজ জিনিস? স্বাধীনতার কথা বললেই কি স্বাধীনতা পাওয়া যায়? তো যাই হোক, আমি ছোট্ট জ্ঞানে যেটা বলতে চাই, হিংসা বিদ্বেষ সেটা যে দলই হোক, হিংসা বিদ্বেষ কোনো দলের জন্যই মঙ্গল বয়ে আনবে না। এবং যারা আছে যে সকল ছাত্রছাত্রীগণ পড়াশোনা করছেন, ছোট ছোট ছেলেমেয়েরা বা আমার ছোট ছোট ভাই বোনেরা যারা এই সংগ্রামের সাথে জড়িত ছিলেন বা এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন, অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে পড়াশোনা করেন এবং মনোযোগ দিয়ে পড়ার টেবিলে যান। যারা রাষ্ট্র ক্ষমতায় আসে তারাও আপনাদের কিছু করবে না, যারা রাষ্ট্র ক্ষমতায় আগে ছিল তারাও কিছু করবে না, তার আগে যারা ছিল তারাও কিছু করেনি। আপনারা মেধাবী হন, আপনাদের ভাগ্য আপনারা নির্ধারণ করেন। আপনাদের কাঁধের উপরে বন্দুক রেখে এক শ্রেণীর মানুষ সুবিধা ভোগ করবে, আপনারা হয়রানি হবেন, লাঞ্ছিত হবেন। যে সরকারই আবার ক্ষমতায় আসুক তখন আপনাদের বিচার করবে। এই বিচারের থেকে আমার বিশ্বাস, যদি কোনোদিন সরকার পরিবর্তন হয়, সেটা যদি বিএনপি আসে, তাও এই যারা আন্দোলন করেছিলেন তাদের বিচার করবে। এখন হয়তো তারা তাদের সুযোগ সুবিধার জন্য সেই কথা থেকে তারা দূরে সরে গেছেন, কিন্তু তারা কোনো এক সময় ক্ষমতা আসলে তারা দেখবেন আপনাদের এই ছোটো ছোটো ছেলে মেয়েদের সাথে যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন তাদেরকে তারা দায়ী করবেন এবং তাদের বিচারের কাঠগড়ায় আনবেন। এটাই চিরসত্য এবং এটাই হয়ে আসছে। তো যাই হোক, আপনারা পড়াশোনা মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, আপনারা মেধাবী হন, আপনাদের যোগ্যতা দিয়ে আপনারা চাকরি করেন, আপনাদের বাবা মাকে দেখাশোনা করবেন, আপনাদের বাবা মার পাশে থাকবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। তো শিক্ষা যদি ভেঙে যায় তাহলে মেরুদণ্ড ভাঙা অবাঞ্ছনীয় কিছু না, মেরুদণ্ড ভাঙবে, এটাই সত্য। তো এইটা হচ্ছে আমাদের কোটা আন্দোলন আর আজকের সহিংসতা। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।